যদি মন্দিরের এক পূজারীর সাথে একজন আত্মার সম্পর্ক গড়ে ওঠে তাহলে কি হবে? যে পূজারী ভূত ভাগায়, ভগবানের পূজা অর্চনা করে, সেই পণ্ডিতের সাথেই যদি একজন প্রেত আত্মার সম্পর্ক গড়ে ওঠে, ব্যাপারটি কেমন যেন শোনাচ্ছে, তাই না? কিন্তু আজকের গল্পের কাহিনী কিছুটা এমনই। তাদের সম্পর্কের পর তাদের জীবন কোন দিকে মোড় নেবে, কি পরিবর্তন হতে শুরু করবে তার সবটাই আমরা জানতে পারবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি সার্বাম মায়াতে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই দেখতে পাই একটি মিউজিক ব্যান্ডকে, যারা একটি ইভেন্টে অংশ নিতে এসেছে। এই ব্যান্ডটি শীঘ্রই ইউরোপে একটি শো করতে যাওয়ার কথা। ব্যান্ডের ম্যানেজার সাজি খেয়াল করেন যে 15 জন সদস্যের মধ্যে 14 জনের ভিসা হলেও ইলেকট্রিক গিটারিস্ট প্রভেন্দুর ভিসা বাতিল হয়ে গেছে। সাজি যখন এই খবরটি প্রভেন্দুকে জানাতে যায়, তখন দেখে প্রভেন্দু ইউরোপ ভ্রমণের জন্য চরম উৎসাহে শপিংও করেছে এবং টাকা বাঁচানোর জন্য নিজের অ্যাপার্টমেন্ট পর্যন্ত ছেড়ে দিয়েছে। সাজি তাকে দুঃসংবাদটি দিয়ে জানায় যে বাজেটের সমস্যার কারণে ইনভেস্টররা তাকে নিতে পারছে না। মানসিকভাবে ভেঙে পড়া প্রভেন্দুকে সাজি সান্ত্বনা দিয়ে বলেন হয়তো ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে। তিনি প্রভেন্দুকে মনে করিয়ে দেন যে সে এক অত্যন্ত সম্মানীয় পূজারী পরিবার থেকে এসেছে। তার বাবা এবং বড় ভাই পূজারী হওয়া সত্ত্বেও প্রভেন্দু কেন এই পেশা ছেড়ে মিউজিক এলো তা নিয়ে সাজি অবাক নন। প্রভেন্দু তখন জানায় যে সে স্বেচ্ছায় নাস্তিক হয়েছে এবং মিউজিশিয়ান হওয়ার জন্য অনেক কিছুই ত্যাগ করেছে। সাজি তাকে পরামর্শ দেয় এই অবসর সময়ে সে যেন গ্রামে গিয়ে তার বাবার 70তম জন্মদিনে অংশ নেয়। তার থাকা খাওয়ার টাকাটাও বেঁচে যাবে এবং সেখানে বেড়ানোও হয়ে যাবে। প্রভেন্দু কোনো উপায় না পেয়ে সে অবশেষে বাড়িতে ফিরে আসে। সেখানে এসে তার পুরনো গিটার দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে আমরা প্রভেন্দুর এক বন্ধু এবং কাজিন রূপেশের সাথে পরিচয় হই। সেও পুজো অর্চনাই করে। প্রভেন্দু বাড়িতে ফেরার পর আবারও স্টুডিওতে আসে, একটি গিটার রেকর্ড করে, কিন্তু সাথে সাথে সে পারিশ্রমিক পায় না। তার কাছে বাড়ি ফেরার টাকাটাও ছিল না। সে তার বাবার কাছে টাকা চাইতে গেলে তার বাবা তাকে সরাসরি টাকা না দিয়ে অপমানজনক ব্যবহার করেন। বাবার এই ব্যবহারে প্রবীণ অত্যন্ত অপমানিত বোধ করে এবং আঙ্কেলের কাছে নালিশও জানায়। তার আঙ্কেল তখন তাকে বলে একটি শ্লোকের মাধ্যমে বোঝান যে সঠিক বুদ্ধি থাকলে আবারও ধন উপার্জন করা সম্ভব। এরপরে প্রবেন্দু পুরোদমে রূপেশের সহকারী হিসেবে কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। সেও তার বন্ধু রূপেশের সাথে পুজো করতে চায়, কারণ সে আগে 19 বছর বয়স পর্যন্ত এর প্র্যাকটিস সে করেছে। কিছুটা বাবার ওপর অভিমান করেই দুই বন্ধু মিলে গ্রামে গ্রামে ঘুরে পুজো করতে থাকে। একদিন তারা একটি বাড়িতে পুজো করতে যায়। সেখানে একটি নতুন দোলনা লাগানো ছিল। বাড়ির লোক জানায় পুরো গ্রামবাসীরা বসলেও এই দোলনা ছিঁড়বে না। এই কথা শুনে রূপেশ উৎসাহী হয়ে বাড়ির সব বাচ্চাদের নিয়ে দোলনাটিতে বসে পড়ে, আর অতিরিক্ত ওজনের জন্য দোলনাটি তখনই ছিঁড়ে পড়ে যায়। তখন রূপেশ আঘাত পায় এবং ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রাম করতে বলে। এরপরে রূপেশ প্রভেন্দুকে বলে তুই এখন একাই পুজো করতে পারবি, আর আমার যাওয়া প্রয়োজন নেই, আমি যেতেও পারবো না। যা কামাই হবে তা 60-40, তোর 60 আমার 40%। প্রভেন্দু এবার তার কথায় রাজি হয়। সে একদিকে পূজা অর্চনা করে, অন্যদিকে তার ক্যারিয়ারের কাজও চালিয়ে যেতে থাকে। এরপরেই প্রভেন্দুর কাছে নতুন একটি পুজোর কথা আসে। সে জানায় এটি একটি ভিন্ন ধরনের পুজো। এক উকিলের ছেলে অদ্ভুত সব জিনিস বা কালো ছায়া দেখতে পায়। সেই ভূত তাড়ানোর পুজোর জন্য উকিলবাবু অনেক টাকা দিতে চেয়েছেন। প্রভেন্দু ভূত তাড়ানোর কোনো মন্ত্র না জানায় প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু রূপেশ তাকে বুদ্ধি দেয় সে শুধু বেশি করে ধূপকাঠি জ্বালিয়ে রাখবে এবং সে তাকে নতুন মন্ত্রও পাঠিয়ে দেবে। চেষ্টা করার পরেই যেন সেখানে যায়। সেদিনের রেকর্ডিং বাতিল হওয়ার কিছুটা বাড়তি সময় থাকায় প্রভেন্দু কাজটি করতে রাজি হয় এবং পরদিন সন্ধ্যায় প্রভেন্দু সেই বাড়িতে আসে। তার অটো ড্রাইভার যখন জানতে পারে সে ভূত তাড়াতে এসেছে, তখনই সে ভয়ে বাড়ির ভেতরেই ঢোকে না। বাড়িতে গিয়ে প্রভেন্দু একটি গিটার দেখতে পায় এবং জানতে পারে ছেলেটির নাম অবিনাশ। সে এখন আর কারোর সাথে কথাই বলে না, ঠিকমতো খায় না এবং গিটার বাজানো বন্ধ করে দিয়েছে। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। কিছুক্ষণ পর অবিনাশকে সেখানে আনা হয়। তার মা জানায় একটি মেয়ের আত্মা অবিনাশকে সারাক্ষণ কিছু বলতে চায় এবং সে মেয়েটিকে দেখতেও পায়। এই ভয়ে সে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। প্রভেন্দু পুজো শুরু করে এবং রূপেশের দেওয়া মন্ত্র পড়তে থাকে। পুজোর এক পর্যায়ে অবিনাশ হঠাৎ প্রভেন্দুর দিকে তাকায় এবং খুব স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। অবিনাশকে সুস্থ হতে দেখে তার বাবা মাও ভীষণ খুশি হন, কিন্তু প্রভেন্দু নিজে অবাক হয়ে যায়, কারণ তার নিজের এই সমস্ত কাজে কোনো বিশ্বাসই ছিল না। কিন্তু আজ এমন একটি ঘটনার পরে সে বিশ্বাস না করেও পারছে না। এর পরের দিন একজন ডেলিভারি ম্যান প্রভেন্দুর নামে একটি পার্সেল দিয়ে যায়। প্রভেন্দু কিছু অর্ডার না করলেও পার্সেলে একটি মেয়েদের কুর্তা বের হয়।
নিজের ফোন থেকে নিজে না করা সত্ত্বেও কীভাবে প্রোফাইল পিকচার বদলে যাচ্ছে এবং ক্রেডিট কার্ড থেকে মেয়েদের জামা অর্ডার হচ্ছে তা ভেবে প্রবেন্দু বিশাল অবাক হয়। রাতে সে ফোনটি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলে প্রবেন্দু দেখে তার ফোনটি বিছানাতে নেই। ঘরের এক কোণে তাকে সে দেখে একটি অচেনা মেয়ে বসে তার ফোনটি ব্যবহার করছে। একথা বলেই মেয়েটি চোখের পলকে হাওয়া হয়ে যায়। প্রবেন্দু ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে তার রুম থেকে পালায়। সেদিনের দিনটা কেটে গেলেও সেদিন রাতে আবারও প্রবেন্দু সেই মেয়েটিকে দেখতে পায়। আজও সে প্রচুর ভয় পায়। প্রবেন্দু এটাকে স্বপ্ন ভাবলে মেয়েটি বলে, আমি কোনো স্বপ্ন নই, বাস্তব। দাঁড়াও, তোমাকে একটা ডেমো দেখাচ্ছি। এই বলে মেয়েটি এক চুটকি বাজিয়ে বাথরুমের ফ্ল্যাশ অন করে দেয়। আর প্রবেন্দু জানতে পারে সে বাদে অন্য কেউই মেয়েটিকে দেখতে পায় না। এর পরের দিনই প্রবেন্দু কি করবে কিছু ভেবে না পেয়ে রূপেশকে তার কাছে ডাকে এবং সে যে মন্ত্র পরে ছেলেটির কাছ থেকে বোধ ভাগিয়েছিল সেই মন্ত্র রূপেশকে দিয়ে পড়ায়। কিন্তু রূপেশ চলে যাওয়ার পরেও সে লক্ষ্য করে মেয়েটি সেখানেই রয়ে গেছে, মানে পুজো কোনো কাজেই লাগে নাই। মেয়েটি তখন একটু রাগ করে বলে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি নিজেও জানি না আমি তোমার পেছনে কেন ঘুরছি আর কিভাবে এমন হলাম। এরপরেই প্রবেন্দুর সাথে ধীরে ধীরে মেয়েটির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর একদিন প্রবেন্দুকে আবারও গিটার বাজানোর জন্য ডাকা হয়। কোনো একটি বড় ডিরেক্টর তার নাকি আওয়াজ শুনতে চেয়েছে। প্রথমে গিটার বাজানো শুরু করতেই প্রবেন্দু ভালো করতে পারে না, কিন্তু এরপরে মেয়েটি তাকে একটি সুর ধরতে বলে। তার কথা মতো যখন প্রবেন্দু গিটার বাজানো শুরু করে তখন সে অসম্ভব সুন্দর গিটার বাজায়, যেটিতে ডিরেক্টর খুবই খুশি হয় এবং তাকে মুম্বাই আসতে বলে। এই ঘটনার পর প্রবেন্দুর মন থেকে মেয়েটির জন্য ভয় পুরোপুরি কেটে যায়। তারা এবার খুবই সুন্দর বন্ধু হয়ে ওঠে একে অপরের। এরপরে যখন তারা গল্প করে তখন প্রবেন্দু জানতে পারে মেয়েটির তেমন কিছুই মনে নেই, সে সব কিছুই ভুলে গিয়েছে। তার জন্য প্রবেন্দু এবং মেয়েটি তার নিজেরই নতুন একটি নাম রাখে, ডেলুলু, মানে ডেলিউশন। এরপরে তারা জানতে পারে তাদের মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিট চলে এসেছে। আর পরদিনই প্রবেন্দু মুম্বাই যাওয়ার ফ্লাইটে ওঠে এবং ডেলুলু তার পাশের একটি খালি সিটে বসে পড়ে। হঠাৎ করে ডেলু প্রবেন্দুর পাশের সিটে বসা অন্য একটি অপরিচিত মেয়ের শরীরে প্রবেশ করে। মেয়ের শরীরে থাকা অবস্থাতেই ডেলুলু উত্তেজিত হয়ে বলে ওঠে, আমার মনে পড়েছে আমি ফ্লাইটে করে ব্যাঙ্গালোর যাচ্ছিলাম। প্রবেন্দু তাকে আরও কিছু মনে করানোর চেষ্টা করতে বলে। জানায় যে সব কিছু মনে পড়ে গেলেই ডেলুর আত্মা মুক্তি পেয়ে যাবে। যাই হোক, এরপরে গল্প আসে সাদিয়া নামের একটি মেয়ের কাছে। তার বয়ফ্রেন্ডের সাথে আজ তার ব্রেকআপ হয়েছে এবং সে সমস্ত উপহার ফিরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে স্টুডিওতে আসে। এই সাদিয়াই মূলত প্রবেন্দুর গিটারের সুর শুনে তাকে মুম্বাইয়ে রেকর্ডিংয়ের জন্য নির্বাচন করেছিল। মুম্বাইয়ে তাদের রেকর্ডিং সম্পন্ন হলে সাদিয়ার আমন্ত্রণে এবার ডিনারে যায়। সেখানে গিয়েই প্রবেন্দু সাদিয়ার ব্রেকআপের কথা জানতে পারে। সে সাদিয়াকে খুশি করানোর জন্য অনেক হাস্যকর কথাও বলে। সাদিয়ার এরকম অবস্থা দেখে ডেলুলু কিছুটা মনে করতে পারে যে সেও হয়তো একটি ছেলেকে ভালোবাসত। যাই হোক, কাজ শেষ করে বাড়ি ফেরার পর সাদিয়া প্রবেন্দুকে তার কাজিনের একটি বিয়েতে আমন্ত্রণ জানায়। ডেলু প্রবেন্দুকে উৎসাহিত করে বলে, সাদিয়া হয়তো তোমাকে পছন্দ করতে শুরু করেছে। জীবনে একজন ভালো পার্টনার থাকলে জীবন সুন্দর হয়, তাই না? এবার তার কথায় প্রবেন্দু কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। সত্যি প্রবেন্দু ডেলুলুর কথা শুনে আজ সাদিয়ার সেই অনুষ্ঠানে গিয়েছে। সেখানে প্রবেন্দু খুব কাছাকাছি হাসি খুশি সময় কাটাতেও শুরু করে সাদিয়ার সাথে। এই সমস্ত কিছু দেখে ডেলুলুর মনে হঠাৎ তীব্র হিংসে ও কষ্ট হতে শুরু করে। অনুষ্ঠান থেকে ফেরার পথে ডেলু তার নিজের আবেগ ধরে রাখতে পারে না। প্রবেন্দুকে সরাসরি বলে বসে, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। প্রবেন্দু বিষয়টাকে হালকাভাবে নিয়ে বলে, আমিও তোমাকে পছন্দ করি। কিন্তু ডেলু কান্না ভেজা গলায় বলে, তোমার জীবনে অন্য মেয়ে আসতেই আমার গুরুত্ব কমে গেল, তাই না? আমার তো তুমি ছাড়া আর কেউই নেই। প্রবেন্দু তখন বাস্তব পরিস্থিতি মনে করিয়ে দেয়, আমি একটা আত্মাকে কিভাবে ভালোবাসবো যাকে আমি স্পর্শ করতে পারি না। কিন্তু সাদিয়া তখন আমাকে জড়িয়ে ধরেছিল, আমি বাস্তবে সেই অনুভূতিটা পেয়েছিলাম। ডেলুলু এবার রাগ করে গাড়ির থেকে নেমে যায়। আর প্রবেন্দু তাকে খুঁজতেই গাড়ি থেকে নামতেই পাশ দিয়ে একটি তীব্র গতিতে গাড়ি চলে যায়, যার হাত থেকে প্রবেন্দু অল্পের জন্য রক্ষা পায়। প্রবেন্দুর বিপদের আশঙ্কা দেখে ডেলুলু আর নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে এসে প্রবেন্দুকে জড়িয়ে ধরে। কান্নায় ভেঙে পড়ে সে এবং চিৎকার করে বলে, আমার সব মনে পড়ে গিয়েছে। ডেলুলু এবার প্রবেন্দুকে তার অতীতের সম্পূর্ণ সত্যটি জানায়। তার পরিবারে মা, বাবা ও একটি ছোট ভাই ছিল। সে একটি হিন্দু ছেলেকে ভালোবাসত এবং তাকে প্রপোজ করার জন্য একদিন বাবা মাকে নিয়ে একটি জায়গায় এসেছিল দেখা করতে। কিন্তু ছেলেটি শেষ মুহূর্তে মেসেজ করে জানায় যে সে আসতে পারবে না। মন খারাপ করে ডেলুলু যখন বাইরে বেরোয় তখনই ঠিক এভাবেই একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডেলুলুর ছোট ভাইয়ের স্কুলের ক্যাপ্টেন ছিল অবিনাশ। অবিনাশী ডেলুলুর ভাইকে নিয়ে সেদিন হাসপাতালে এসেছিল। আর সেখানেই তার আত্মা হয়ে অবিনাশের কাছে গিয়েছিল। আর অবিনাশের আত্মা ছাড়াতে গিয়ে সেই ডেলুলু তারপরে চলে আসে প্রবেন্দুর কাছে। সবশেষে ডেলুলু চোখের জল ফেলে জানায়,
তার আসল নাম কোনো ডেলুলো বা ডিলিউশন নয়, তার আসল নাম হলো মায়া, যার অর্থই হচ্ছে ডিলিউশন। এই সত্যটি প্রকাশ পাওয়ার পরপরই মায়ের আত্মা চিরকালের জন্য মুক্তি পায় এবং সে চিরতরে ভ্যানিশ হয়ে যায়। এবার প্রবেন্দু মায়াকে অনেক মিস করতে শুরু করে। মায়ের শেষ ইচ্ছে ছিল তার পছন্দের ছেলেটিকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা সে জীবিত অবস্থায় পারেনি। মায়ের সেই শেষ ইচ্ছে পূরণ করতে প্রবেন্দু এবার মায়ের বাড়িতে গিয়ে হাজির হয়। সে নিজেকে মায়ের বন্ধু হিসেবে পরিচয় দেয়। মায়ের মা তাকে ঘরে বসিয়ে অনেক গল্পও শোনায়। ঘরের দেওয়ালে মায়ের ছবির দিকে প্রবেন্দু যখন এক পলকে তাকিয়েছিল, মায়ের মা তখন লক্ষ্য করেন প্রবেন্দুর দাঁড়িয়ে আছে। সে একজন হিন্দু এবং মায়ের চেয়ে কিছুটা বয়সেও বড়। মায়ের মা আবেগপ্লুত হয়ে জিজ্ঞেস করেন, তোমাকেই মায়া ভালোবাসতো তাই না? প্রবেন্দু চোখের জল লুকিয়ে উত্তর দেয়, হ্যাঁ। প্রবেন্দু মায়ের মাকে এই মিথ্যেটুকু বলে সান্ত্বনা দেয়। আর মায়ের বাড়ির থেকে বের হতেই হঠাৎই এক মায়াবী ও শীতল সতেজ হাওয়া প্রবেন্দুকে আলতো করে ছুঁয়ে যায়। প্রবেন্দু পরম শান্তিতে হাসে, কারণ সে বুঝতে পারে এটি আর কেউ নয়, স্বয়ং মায়াই তাকে শেষ বিদায় জানাতে এসেছে। আর গল্পের শেষ দৃশ্যে দেখা যায় কিছুদিন পর প্রবেন্দু একটি বিশাল কনসার্ট বা শো করছে। সে আজ জীবনে অত্যন্ত সফল। মঞ্চের পাশেই সাদিয়ার মতো ভালোবাসার মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে। বাড়িতে বাবার সাথে তার সম্পর্কও এখন মধুর। জীবনে আজ তার সব কিছুই আছে, কেবল নেই মায়ার সেই মিষ্টি সঙ্গটুকু। তবুও প্রবেন্দু তার জীবনের এই সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে তার সুরের প্রতিটা কর্ডে মায়ের দেওয়া সেই অবদান ও তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে কখনোই ভোলে না সে। এভাবেই এই সুন্দর ও আবেগঘন ভালোবাসার গল্পটি সমাপ্তি ঘটে। যাই হোক, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।